আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছে দিলেন আলী লারিজানি। ইসরায়েলি হত্যাযজ্ঞ থামছেই না, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮,১১৬। চাপের মুখে নতি শিকার জেলেনস্কির। ড্রোন হামলার সময় নিজস্ব যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের। শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর। আজ দোহায় বৈঠকে বসছে পাকিস্তান আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত 10। আফগানিস্তান অভিযোগ করেছে পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 10 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুদিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের। শুক্রবার রাতে পাকতিকা প্রদেশে 3টি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং পাকতিকা প্রদেশে 3টি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা শনিবার দোহায় বৈঠকে বসবেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় বৈঠক অনুষ্ঠিত হবে। তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের আফগান প্রতিনিধি দল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও আলোচনায় অংশ নিতে শনিবার দোহা যাচ্ছেন। এর আগে আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি এক বিবৃতিতে জানায়, পাকতিকা প্রদেশের উরগুন জেলায় বিমান হামলায় তাদের 3 ক্রিকেটার নিহত হয়েছেন। হামলায় মোট 8 জন মারা গেছেন এবং 7 জন আহত হয়েছেন। এসিবিএকে পাকিস্তানি শাসনের নৃশংস হামলা। সংস্থাটি জানায়, খেলোয়াড়েরা পাকতিকার রাজধানী সারানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে ফিরে আসার পর উরগুন জেলায় এক সমাবেশে হামলার শিকার হন। এসিবি এই ঘটনাকে আফগানিস্তানের ক্রীড়াঙ্গন ও ক্রিকেট বিশ্বের জন্য এক বড় ক্ষতি বলে উল্লেখ করেছে। এই ঘটনার পর আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, তাদের বাহিনী আফগান সীমান্ত এলাকায় হাফেজ গুল বাহাদুর গ্রুপের উপর বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, এই গোষ্ঠী সম্প্রতি সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়। নিরাপত্তা ইস্যুই দুই দেশের সম্পর্কের মূল টানাপড়েনের কারণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের মাটিতে পাকিস্তান তালিবান সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কিন্তু কাবুল বারবার এই বিষয়টি অস্বীকার করে এসেছে। শনিবার থেকে সীমান্তে সহিংসতা বেড়ে যায়। প্রসঙ্গত, ওই সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন। এরপর তালেবানরা দক্ষিণ সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং ইসলামাবাদ পাল্টা হামলার হুমকি দেয়। প্রায় 4 দিনের সংঘর্ষের পর গত বুধবার 48 ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। পাকিস্তান জানায়, এই যুদ্ধবিরতি 48 ঘণ্টা চলবে। তবে কাবুল জানিয়েছিল, পাকিস্তান ভঙ্গ না করা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে। জাতিসংঘের আফগান সহায়তা মিশন ইউএনএএমএম জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে আফগান সীমান্তে অন্তত 37 জন নিহত ও 425 জন আহত হয়েছেন। সংস্থাটি উভয় পক্ষকে শান্তি ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলি হত্যাযজ্ঞ থামছেই না, গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮,১১৬। যুদ্ধবিরতির মধ্যে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। শনিবার 18 অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবরে গণহত্যার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৮,১১৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময় ইসরায়েলি হামলায় কমপক্ষে 1,70,200 জন আহত হয়েছে। গত 48 ঘণ্টায়ও গাজার হাসপাতালে 29 জনের মৃতদেহ আনা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, 23 জনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। 4
জন সরাসরি হামলায় নিহত হয়েছেন এবং 2 জন আহত হওয়ার কারণে মারা গেছেন। 11 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 27 জন নিহত, 34 জন আহত এবং 404 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েল 15 জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে, যাদের পরিচয় এখনও অজানা। এর ফলে প্রাপ্ত মৃতদেহের মোট সংখ্যা 135-এ দাঁড়িয়েছে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছে দিলেন আলী লারিজানি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির বার্তা পৌঁছে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে লারিজানি ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন ইরান ও রাশিয়ার মধ্যে গত 16 জানুয়ারি মস্কোয় দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত সম্মানিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি কার্যকর হয়েছে 2 সপ্তাহ আগে। চুক্তির কার্যকর হওয়া দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে, যার লক্ষ্য পারস্পরিক সম্মান, প্রতিবেশী সুলভ সম্পর্ক ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সব ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতা জোরদার করা। চাপের মুখে নতি স্বীকার জেলেনস্কির। ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত হয়েছেন যে ইউক্রেন যুদ্ধরত পক্ষগুলো যেখানে যে অবস্থায় আছে সে অবস্থাতেই লড়াই বন্ধ করা উচিত। তিনি ঠিক বলেছেন, আমাদের যেখানে আছি সেখানেই থামা উচিত, তারপর আমরা কথা বলবো। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের করা একটি মন্তব্যের বিষয়ে মন্তব্য করতে বলা হলে জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেছিলেন যে রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার বিষয়টি আলোচনার টেবিলে আনা হবে। এদিকে শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবেন। সূত্র তাস। ড্রোন হামলার সময় নিজস্ব যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের। ক্রিমিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টার সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত তাদের নিজস্ব Su-30SM মডেলের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার 17 অক্টোবর ইউক্রেনের নৌবাহিনী এ দাবি করেছে। সামরিক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, উত্তর পশ্চিম ক্রিমিয়ায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে উভয় ইঞ্জিনেই আগুন ধরে যায়, তবে ক্রুরা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটেনচুক ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, তারা এত সক্রিয়ভাবে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করছিল যে তারা নিজেদের বিমানকেই গুলি করে ভূপাতিত করেছে। মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে রাশিয়ান কর্তৃপক্ষ ফ্রেন্ডলি ফায়ারের খবরের বিষয়ে কোনো মন্তব্য করেননি। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতরাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি 61টি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে এবং ধ্বংস করেছে। এর মধ্যে 38টি ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরের উপর দিয়েছিল। ক্রিমিয়ার মস্কো নির্বাচিত গভর্নর সার্গেই আকসিয়নভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় উপদ্বীপ জুড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, তবে তিনি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা উল্লেখ করেননি। শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার 18 অক্টোবর বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে দিল্লি থেকে ঢাকাগামী AE237 ফ্লাইটটি ঢাকার বিমানবন্দর বন্ধ থাকায় বিলম্বিত হয়েছে। একই কারণে ঢাকাগামী ফ্লাইটের ফেরত যাত্রা অর্থাৎ ঢাকা থেকে দিল্লিগামী AE238 ফ্লাইটেরও দেরিতে ছাড়ার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ঢাকা বিমানবন্দর সব ধরনের ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ থাকায় 18 অক্টোবর নির্ধারিত দিল্লি ঢাকা ফ্লাইট AE237 বিলম্বিত হয়েছে। ফলে ঢাকা দিল্লি ফেরত ফ্লাইট AE238-এরও দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত।
সংস্থাটি আরও জানায়, দিল্লি ও ঢাকায় আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে এবং ফ্লাইটের অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করছে। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে, যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকার এই বিমানবন্দরের কার্গো টার্মিনালে স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দোহায় বৈঠকে বসছে পাকিস্তান আফগানিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ শনিবার দোহায় আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মূল লক্ষ্য হবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং পাক আফগান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সংঘাত বাড়াতে চায় না, তবে আফগান তালেবান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং পাকিস্তানের ন্যায্য নিরাপত্তা উদ্বেগ সমাধানে যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন টিটিপি ও বিএলএর বিরুদ্ধে। পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে আশা প্রকাশ করেছে যে দোহা বৈঠক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে। এর আগে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবানরা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে, যার ফলে দেশটিতে সীমান্তপারের হামলা বেড়েছে। গত 12 অক্টোবর আফগান তালেবান বাহিনী ও ভারত সমর্থিত নিষিদ্ধ টিটিপি পাকিস্তানের সামরিক চৌকিতে অঘোষিত হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণে 200-র বেশি তালেবান ও জঙ্গিকে হত্যা করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। সংঘর্ষে পাকিস্তানের 23 জন সেনা সদস্য শহীদ হন। এরপর পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে সন্ত্রাসীদের ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়, যা সাম্প্রতিক আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করা হয়েছে। অস্থায়ী বিরতির পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আফগান তালেবান প্রশাসন যদি যুক্তিসঙ্গত শর্তে আলোচনায় আগ্রহী হয়, তবে পাকিস্তান সংলাপে প্রস্তুত। 2021 সালে তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্ত পারে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখা ও বেলুচিস্তান প্রদেশে। দুই দেশের প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ সীমান্তে একাধিক প্রবেশপথ রয়েছে, যা দুই পারের জনগণের বাণিজ্য ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সন্ত্রাসবাদের ইস্যুটি পাকিস্তানের অন্যতম প্রধান উদ্বেগ হিসেবেই রয়ে গেছে। দেশটি বারবার আহ্বান জানিয়ে এসেছে, আফগানিস্তান যেন তার ভূখণ্ডকে নিষিদ্ধ সংগঠন টিটিপির মতো গোষ্ঠীর দ্বারা পাকিস্তানে হামলার জন্য ব্যবহৃত হতে না দেয়।